ঈশানদূরের প্রান্তরের বুকে বোধ হয় সেই কিশোর সাপটি পূর্বাকাশের দিকে মুখ তুলিয়া ফনা নাচাইয়া খেলা করিতেছিল। প্রাতঃসূর্যের রক্তাভায় তাহার রং দেখাইতেছিল যেন গাঢ় লাল। সেই লাল রঙের মধ্যে ফনার ঘন কালো চক্রচিহ্ন অপূর্ব শোভায় ফুটিয়া উঠিয়াছে। এক্সট্রা মজা স্টুডিওর রেগুলার সেগমেন্ট গল্পকারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গল্পকারের আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা নারী ও নাগিনী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 23 জুলাই 1898 সালে। তিনি ছিলেন বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক। তিনি 65টি উপন্যাস, 53টি ছোট গল্প সংকলন, নাটক, প্রবন্ধ, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী ও কাব্যগ্রন্থ রচনা করেন। সাহিত্যে তার অবদানের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার এবং পদ্মভূষণ সম্মান অর্জন করেন। 1971 সালের 14 সেপ্টেম্বর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন। নারী ও নাগিনী গল্পটি আমরা নিয়েছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প বইটি থেকে। বইটি প্রকাশিত হয়েছিল বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন শওকত সমুদ্র ও ফাতেমা জোহরা সূচনা। গল্পটির মিউজিক আয়োজনে ছিল এক্সট্রা মজা স্টুডিও টিম। পোস্টার ডিজাইন ও ভিডিও মেকিং শওকত সমুদ্র। যারা এখনও এক্সট্রা মজা স্টুডিওতে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে লাইক করতে ও কমেন্ট দিতে ভুলবেন না। এছাড়াও আপনারা যদি কোনো গল্প শুনতে চান তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। চলুন শুনতে থাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা নারী ও নাগিনী। ইটের পাঁজা হইতে খোঁড়া শেখ ইট ছাড়াইতেছিল। খোঁড়া শেখের নাম যে কি তাহা কেহ জানে না। বোধ করি খোঁড়ার নিজেরও মনে নাই। কোন শৈশবে তাহার বাঁ পাখানি ভাঙার পর হইতেই সে খোঁড়া নামেই চলিয়া আসিতেছে। শুধু পাখানি তাহার খোঁড়া নয়, যৌবনে কদাচারের ফলে কুৎসিত ব্যাধিতে খোঁড়ার নাকটা বসিয়া গিয়াছে। সেখানে দেখা যায় শুধু একটা বিভৎস গহ্বর। তারপর হয় তাহার বসন্ত। সেই বসন্তের দাগে কুৎসিত খোঁড়া দেখিতে ভয়ঙ্কর হইয়া উঠিয়াছে। আপনার মনেই খোঁড়া ইট ছাড়াইতেছিল। অদূরে অদাই ওরফে ওয়াহেদ শেখ গাড়ি লইয়া আসিতেছিল। গরু দুইটার লেজ দুমড়াইয়া সে গান ধরিয়াছিল, একটা অশ্লীল গান। কিন্তু অকস্মাৎ তাহার তাল ভঙ্গ হইয়া গেল। গরু দুইটা হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া পড়িল। অদাই একটা ঝাঁকানি খাইয়া গান ছাড়িয়া বলিয়া উঠিল, শালার গরু, কিছু না বলেছি?
প্রচণ্ড ক্রোধে পাচন ছড়িটা সে তুলিল গরু দুইটার অবাধ্যতার শাস্তি দিতে। গরু দুইটাও ক্রমাগত ফোঁস ফোঁস করিয়া গর্জন করিতেছিল। অদাইয়ের কিন্তু প্রহার করা হইল না। সে চিৎকার করিয়া উঠিল, খোরা খোরা, সাপ সাপ। অদাইয়ের বাড়ির সম্মুখে একটা কিশোর সাপ ফনা তুলিয়া অল্প অল্প দুলিতেছিল। অদাই গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া একটা ইট উঠাইল। ওদিক হইতে খোড়া খোড়াইতে খোড়াইতে ছুটিতেছিল। সে বলিয়া উঠিল, মারিস না অদাই, মারিস না, যাই আমি যাই। অদাইয়ের হাতের ইট তোলাই রহিল। সে বলিল, কি বাহারের সাপ মাইরি, মুখখানা সিঁদুরের মতো টকটকে লাল, মাথায় চক্করি কি বাহারের। আহ, কিন্তু পালালো পালালো যে, শিগগিরায় শিগগিরায়। সাপটা এইবার দ্রুত বেগে পলাইয়া যাইতেছিল, কিন্তু চলিয়াছিল খোড়ার দিকেই। অদাইকেই পিছনে ফেলিয়া পলায়নই তাহার উদ্দেশ্য। খোড়াকে সে দেখে নাই। খোড়া হাঁকিল, দে তো অদাই তোর পাচনখানা ছুঁড়ে। যা, সে ঢুকে পড়লো বাজার ভেতর। উদয় নাগ রে সাপটা, উদয় নাগ। এসব বড় পাওয়া যায় না, ধরতে পারলে কিছু রোজগার হতো রে। খোড়া সাপের ওঝা। শুধু ওঝা নয়, সাপ লইয়া খেলাও সে করে। ঘরের চালের কানাচে বড় বড় মুখবন্ধ হাঁড়ি তাহার খাটানোই আছে। তাহারই মধ্যে সাপগুলোকে সে বন্দি করিয়া রাখে। জীর্ণ হইলে দূরে মাঠে গিয়া তাহাদের ছাড়িয়া দিয়া আসে। কত সাপ মরিয়াও যায়। সাপ যখন থাকে তখন খোড়া মজুর খাটে না। তখন দেখা যায় বিষম ঢাকি ও তব্বি বাঁশি লইয়া খোড়া সাপের খেলা দেখাইতে চলিয়াছে। রোজগারও মন্দ হয় না, কিন্তু গাঁজা আফিমের বরাদ্দ তখন বাড়িয়া যায়। কখনো কখনো মদও চলে। ফলে সাপগুলো শেষ হইবার সঙ্গে সঙ্গে খোড়া আবার ঝুড়ি ও ভিড় লইয়া বাহির হয়। অবস্থাপন্ন গৃহস্থের দাঁড়ে দাঁড়ে বিভৎস মুখখানি ঈষদ বাঁকাইয়া বলে, মজুর খাটাবে গো, মজুর মজুর খাটাবে গো, মজুর। তোষামত করিয়া সে হাসে। বিভৎস ভয়ঙ্কর মুখ আরও বিভৎস হইয়া ওঠে। মজুরি মিলিলে সে প্রাণপণে খাটে, সেখানে সে ফাঁকি দেয় না। যেদিন না মেলে সেদিন সে ঝুড়ি কাঁধেই ভিক্ষা আরম্ভ করে। যাহা পায় তাই দিয়াই খানিকটা গাঁজা আফিম কেনে। কিনিয়াও যদি কিছু থাকে তবে খানিকটা পচাই মদ গিলিয়া বাড়ি ফিরিয়া জবেদা বিবির পা ধরিয়া কাঁদিতে বসে। বলে, আমার হাতে পড়ে তোর দুর্দশার আর সীমা থাকলো না, না খেতে দিয়ে মেরে ফেললাম। জবেদা হাসিতে হাসিতে স্বামীর মাথায় হাত বুলাইয়া বলে, লে ক্যাপামি করিস নে, ছাড় আমাকে, দুটো চাল দেখে আনি। খোড়ার কান্না বাড়িয়া যায়। সে একবার জবেদার গলা জড়াইয়া ধরিয়া বলে, একজন নতুন কানি কখন দিতে লাগলাম, পুরানো টানা পড়েই তোর দিন গেল। যাক সব কথা। পরদিন অতি প্রত্যুষে খোঁড়া ইটের পাজাটার কাছে আসিয়া হাজির হইল। হাতে ছোট্ট একটি লাঠি, বগলে একটি ঝাঁপি। সম্মুখে পূর্ব দিক চক্রবালে সবে রক্তাভা দেখা দিতে শুরু করিয়াছে। গাছের বুকের মধ্যে বসিয়া পাখিরা মুহুর্মুহু কলরব করিতেছে। গ্রামের মধ্যে কোন
হিন্দু দেব মন্দিরে মঙ্গল আরতির শঙ্খ ঘণ্টা বাজিতেছে। একটা উঁচু ঢিপির উপর বসিয়া ঘোড়া চারিদিকে সতর্ক তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল। পূর্বাচলে রাঙা ক্রমশ গাঢ় হইয়া পরিধিতে বিস্তৃতি লাভ করিতেছিল। সে রঙের আভায় পাঁজার পোড়া ইটগুলো আরও রাঙা হইয়া উঠিল। ঘোড়ার ময়লা কাপড়খানায় পর্যন্ত লাল রঙের ছোপ ধরিয়া গিয়াছে। ঘোড়া উঠিয়া দাঁড়াইল। ওই ওই না? ঈশানদূরের প্রান্তরের বুকে বোধ হয় সেই কিশোর সাপটি পূর্বাকাশের দিকে মুখ তুলিয়া ফনা নাচাইয়া খেলা করিতেছিল। প্রাতঃসূর্যের রক্তাভায় তাহার রং দেখাইতেছিল যেন গাঢ় লাল। সেই লাল রঙের মধ্যে ফনার ঘন কালো চক্রচিহ্ন অপূর্ব শোভায় ফুটিয়া উঠিয়াছে। প্রজাপতির রাঙা পাখার মধ্যে কালো বর্ণরেখার মতোই সে মনোরম। ঘোড়া মুগ্ধ হইয়া গেল। আপনার মনে মৃদুস্বরে সে বলিয়া উঠিল, বাহ! তারপর ধীরে ধীরে অগ্রসর হইল। সর্পশিশু উদীয়মান সূর্যের অভিনন্দনে এত মাতিয়া উঠিয়াছিল যে ঘোড়ার পদশব্দেও তাহার খেলা ভাঙিল না। অতি সন্নিকটে আসিতেই সে সচকিত হইয়া মুখ ফিরাইল। পরমুহূর্তে সে গর্জন করিয়া ছবল মারিল, কিন্তু ফনা আর সে তুলিতে পারিল না। ঘোড়া ক্ষিপ্র হস্তে বাঁ হাতের লাঠিখানি দিয়া তখন তাহার মাথা চাপিয়া ধরিয়াছে। ডান হাতের সাপের লেজ ধরিয়া গোটা দুই ঝাঁক দিয়া ঘোড়া বেশ করিয়া সাপটাকে দেখিয়া বলিল, সাপিনী! আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা নারী ও নাগিনী। এক্সট্রা মজা স্টুডিওতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। চলুন শুনতে থাকি নারী ও নাগিনী। মাস 6 পর গাঁজার দোকান হইতে ফিরিয়া খোড়া জবেদাকে বলিল, কি এনেছি দেখো। উঠানে ঝাঁটা বুলাইতে বুলাইতে জবেদা বলিল, কি? কাপড়ের খুঁট খুলিয়া খোড়া ছোট চিকচিকে একটা বস্তু বাহির করিয়া হাতের তালুর উপর রাখিয়া জবেদার সম্মুখে ধরিল। বস্তুটি ছোট একটি মিনি, নাকে পরিবার অলঙ্কার। জবেদা প্রশ্ন করিল, এত ছোট মিনি কি হবে? হাসিয়া খোড়া বলিল, বিবিকে পরিয়ে দেব। বিবিকে পরিয়ে দেব। জবেদা অবাক হইয়া গেল। হাসিতে হাসিতে খোড়া ঘরে প্রবেশ করিল। তারপর গলায় একটা সাপ জড়াইয়া বাহির হইয়া আসিল। সেই সাপটি এতদিনে আরও একটু বড় হইয়াছে, কিন্তু সে তেজ নাই। শান্ত আক্রোশহীনভাবে ধীরে ধীরে মুখটি ঈষৎ তুলিয়া খোড়ার গলায় কাঁধে ফিরিতেছিল। জবেদা বলিল, দেখো, ও করো না। যতই তেজ না থাক, ও জাতকে বিশ্বাস নাই। হাসিয়া খোড়া বলিল, বিশ্বাস নাই ওদের বিষ দাঁতকে, নইলে ওরাও তো ভালোবাসে জবেদা। বিষ দাঁতই নাই, কিন্তু আর দাঁত তো রয়েছে। কই, আমাকে তো কামড়ায় না। কেমন ভালো মেয়ের মতো বিবি আমায় ফিরছে বল দেখি। বলিয়া
সে সাপটির ঠোঁট দুটি চাপিয়া ধরিয়া তাহার মুখে চুমা খাইয়া বসিল। জবেদা বিস্মিত হইল না, কারণ এ দৃশ্য তাহার নিকট নূতন নয়। কিন্তু সে বিরক্তি ভরে বলিল, ছি ছি ছি, তোমার কি ঘেন্না পিত্তিও নাই? কতবার তোমাকে বারণ করেছি বলো তো? সে কথায় খোড়া কানই দিল না। সে বলিল, দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে, দেখ দেখি। জানিস, সাপ নিয়ে আর সাপ যখন খেলা করে তখন ঠিক এমন করে জড়াজড়ি করে ওরা, দেখেছিস কখনো? আহ, সে যে কি বাহারের খেল বাইরি। জবেদা বলিল, দেখে আমার কাজ নাই, তুই দেখেছিস সেই ভালো, কিন্তু তোর খেলাও ওই শেষ করবে তা বুঝিস। খোড়া তখন একটা সূঁচ লইয়া বেবির নাক ফুঁড়িতে বসিয়াছে, পায়ের আঙুল দিয়া সাপটার লেজ চাপিয়া ধরিয়াছে, আর বাঁ হাতে চাপিয়া ধরিয়াছে মুখটা। ডান হাতে সূঁচ ধরিয়া নাক ফুঁড়িয়া মিনি পরাইয়া দিয়া সাপটাকে ছাড়িয়া দিল। যন্ত্রণায় ক্রোধে গর্জন করিয়া বেবি বারংবার খোড়াকে ছবল মারিতে আরম্ভ করিল। ছাপের ডালাটা ঢালের মতো সম্মুখে ধরিয়া বেবির আক্রমণ প্রতিরোধ করিতে করিতে বলিল, রাগ করিস না, রাগ করিস না বিবি, রাগ করিস না। দেখ তো কেমন খুবসুরত লাগছে তোকে। দে তো জবেদা, আয়নাটা দে তো, দেখুক একবার নিজের চেহারাখানা। জবেদা বলিল, লারব আমি। দে দে, তোর পায়ে পড়ি, একবার দে, দেখি না নিজের চেহারা দেখে ও কি করে। জবেদা স্বামীর এ অনুনয় উপেক্ষা করিতে পারিল না। সে আয়না আনিবার জন্য ঘরে প্রবেশ করিল। খোড়া বলিল, এক জেরা সিঁদুর আনিস তো মেহরবানি করে। জবেদা ঘর হইতেই প্রশ্ন করিল, কি হবে কি? পরম কৌতুক হাস্য করিয়া খোড়া বলিল, দেখবি কি হবে, আগে হতে বলছি না। জবেদা আয়না সিন্দুর লইয়া আসিয়া ঈশন্দুরে নামাইয়া দিল। খোড়া সুকৌশলে বিবিকে ধরিয়া একটি লাঠির ডগায় সিঁদুর লইয়া সাপটির মাথায় একটা লাল রেখা আঁকিয়া দিল। হাহ হাহ করে হাসিয়া বলিল, উহাকে আমি নিকা করিলাম জবেদা, ও তোর সতীন হলো। সাপটাকে ছাড়িয়া দিয়া সে আয়নাটা বেবির সম্মুখে ধরিল। তারপর বিষম ঢাকিটা বাজাইয়া কর্কশ অনুনাসিক স্বরে গান ধরিল। জানি না গো এমন হবে, গোকুল সারিয়া কেষ্ট মথুরা যাবে। জানি না গো এমন হবে, গোকুল সারিয়া কেষ্ট মথুরা যাবে। আর মাস কয়েক পর বর্ষার মাঝামাঝি একটা দুরস্ত বাদলা করিয়াছে। খোড়া কোথায় গিয়াছে, বাদলে দুর্যোগে ফিরিতে পারে নাই। জবেদা অনুভব করিল ঘরের মধ্যে কেমন একটা গন্ধ উঠিতেছে। গন্ধটা ক্ষীণ, মিষ্টি এবং কেমন রকমের। এদিক ওদিক ঘুরিয়াও সে কিছু বুঝিতে পারিল না। দিন দুই পরে খোঁড়া ফিরিয়া জলের দেবতাকে একটা অশ্লীল গালি দিয়া বলিল, কিছু খেতে দে দেখি জবেদা, বড়া ভুক লাগিছে। জবেদা ঘরের মধ্যে একটা থালায় পান্তা ভাত বাড়িয়া দিল। পায়ের কাদা ধুইয়া খোঁড়া ঘরে ঢুকিয়া বলিল, এই গন্ধ কিসের বল দেখি জবেদা? জবেদা বলিল, কে জানে বাপু, কদিন থেকেই ঘরে এমনই গন্ধ উঠছে। খোঁড়া কথা কহিল না, শুধু ঘন ঘন শ্বাস টানিয়া গন্ধটার স্বরূপ নির্ণয়ের চেষ্টা করিতেছিল। এদিক ওদিক ঘুরিয়া বেবির ঝাঁপির কাছে দাঁড়াইল। মানুষের পদশব্দে ঝাঁপির ভিতর
নাগিনীটি গর্জন করিয়া উঠিল। খোড়া বলিল, জবেদা ঔৎসুক্য ভরে প্রশ্ন করিল, কি বল দেখি? খোড়া বলিল, বিবির গায়ের গন্ধ। সাপিনী তো, সাপের সঙ্গে দেখা হবার সময় হইয়াছে, তাই ওই গন্ধে সাপ চলে আসে। জবেদা অবাক হইয়া গেল, বলিল, সে কে জানে বাপু, তোদের কথা তোদেরই ভালো। নে এখন পান্তি কটা খেয়ে ফেল। ভাত খাইতে খাইতে খোড়া বলিল, ওটাকে সাইরে দিয়ে আসতে হবে মাঠে, এ সময় ধরি রাখতে নেই। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে কথাটা শেষ করিল। জবেদা পরম আশ্বাসের একটি নিঃশ্বাস ফেলিয়া বলিল, হ্যাঁ, সেই ভালো বাপু, ওটাকে আমি দু চোখে দেখতে পারি না। এত সাপ মরে, ওটা মরে না তো। ভাত খাইয়া খোড়া ঝাঁপি হইতে বিবিকে বাহির করিল। মুখটা চাপিয়া ধরিয়া সে আদরের কথা কহিল, ও সাবধানে থাকবি, বাইরে কিন্তু অনেক মানুষ ঘোরাফেরা করে। জবেদা বলিল, এই দেখ, কদিন ধরে ওকে কামানো হয় নাই, ওর দাঁত গজিয়েছে। আর মায়েই বা কেন বাপু, যা না, ওকে ছেড়ে দিয়ায়। খোড়া বলিল, দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে, দেখ। অপরাহ্নে খোড়া বিমর্ষ হইয়া বসিয়াছিল। বিবিকে পার্শ্বের জঙ্গলটায় ছাড়িয়া দিয়াছে। জবেদা বলিল, এমন করে বসে কেন বলতো, গাজা টাজা খাওয়া কেনে? খোড়া বলিল, বিবির লাগি মন কি করছি রে। জবেদা হাসিয়া বলিল, মর মর, তোর কথা শুনে কি হয় আমার। না রে জবেদা, মনটা ভারী খারাপ করছে। জবেদা এবার স্বামীর পাশে বসিয়া আদর করিয়া গলা জড়াইয়া ধরিয়া বলিল, কেন রে, আমাকে তোর ভালো লাগে না? সাদরে তাহাকে চুম্বন করিয়া খোড়া বলিল, তোর জোরেই তো বেঁচে রয়েছি জবেদা, তো আমার জানের চেয়ে বেশি। জবেদা বলিয়া উঠিল, দেখ দেখ, বিবি ফিরে এসেছে, ওই দেখ নালার মধ্যে। জল নিকাশি নালার মধ্যে সত্যই বিবি ফনা তুলিয়া বেড়াইতেছিল। খোড়া উঠিতে চেষ্টা করিয়া বলিল, ধরে আনি দাঁড়া। জবেদা স্বামীকে প্রাণপণে চাপিয়া ধরিয়া বলিল, না না। তারপর কর্কশ কণ্ঠে বলিল, বেরো বেরো, হেস হেস। বাঁ হাতে করিয়া একখানা ঘুঁটে ছুড়িয়া সে বিবিকে মারিল। সাপটা সক্রোধে মাটির উপর কয়টা ছোবল মারিয়া ধীরে ধীরে নালা দিয়া বাহির হইয়া গেল। তখন রাত্রি দ্বিপ্রহর বোধ হয়। জবেদা চিৎকার করিয়া উঠিল, ওঠ ওঠ, কিসে আমায় কাটলে? ঘোড়া তাড়াতাড়ি উঠিয়া আলো জ্বালিয়া দেখিল, সত্যই জবেদার বাঁ পায়ের আঙুলে এক ফোঁটা রক্ত জলবিন্দুর মতো টল টল করিতেছে। জবেদা আবার চিৎকার করিয়া উঠিল, বিবি, তোর বিবি আমাকে কেটেছে, ওই দেখ। একটা হাঁড়িতে বেড় দিয়া নাগিনী ধীরে ধীরে চলিয়াছিল। ঘোড়া তাড়াতাড়ি উঠিয়া সাপটাকে ধরিয়া ঝাঁপিতে বন্দি করিয়া বলিল, জবেদা যদি না বাঁচে তবে তোকেও শেষ করব আমি। জবেদা কিন্তু বাঁচিল না।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার দেহ মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইল। মাথার চুল টানিতেই খসখস করিয়া উঠিয়া আসিল। ওঝারা চলিয়া গেল। বিভৎস ভয়ঙ্কর মুখ সকরুণ করিয়া শিওরে খোরা বসিয়া রহিল। একজন ওস্তাদ বলিল, তুইও যেতিস খোরা, খুব বেঁচে গিয়েছিস। ভারী আক্রোশ ওদের, হয়তো তোকে কামড়াতেই এসেছিল। শাস্ত্র নেত্রে খোড়া তাহার মুখের দিকে চাহিয়া ঘাড় নাড়িয়া বলিল, না না। খোড়া ফকির হইয়াছে। তাহার ভিটাটা একটা ধ্বংসস্তূপে পরিণত হইয়া গিয়াছে। খোড়ার বাড়ির পাশ দিয়াই একটা পায়ে চলা পথ ছিল। সে পথ এখন বন্ধ। সেদিক দিয়া এখন কেহ হাঁটে না। বলে বড় সাপের ভয়। সাপগুলো বড় খারাপ সাপ। উদয় নাগ। প্রত্যুষে সূর্যোদয়ের সময় দেখা যায় রাঙা রঙের সাপ ফনা দুলাইয়া খেলা করিতেছে। বিবিকে খোঁড়া বধ করিতে পারে নাই। তাহাকে সে ছাড়িয়া দিয়াছিল। বলিয়াছিল, শুধু শুধু তোর দোষ কি? মেজাতের স্বভাবই ওই। জবেদাও তোকে দেখতে পারতো না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 23 জুলাই 1898 সালে। তিনি ছিলেন বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক। তিনি 65টি উপন্যাস, 53টি ছোট গল্প সংকলন, নাটক, প্রবন্ধ, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী ও কাব্যগ্রন্থ রচনা করেন। সাহিত্যে তার অবদানের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার এবং পদ্মভূষণ সম্মান অর্জন করেন। 1971 সালের 14 সেপ্টেম্বর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন। নারী ও নাগিনী গল্পটি আমরা নিয়েছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প বইটি থেকে। বইটি প্রকাশিত হয়েছিল বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন শওকত সমুদ্র ও ফাতেমা জোহরা সূচনা। গল্পটির মিউজিক আয়োজনে ছিল এক্সট্রা মজা স্টুডিও টিম। পোস্টার ডিজাইন ও ভিডিও মেকিং শওকত সমুদ্র। যারা এখনও এক্সট্রা মজা স্টুডিওতে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে লাইক করতে ও কমেন্ট দিতে ভুলবেন না। এছাড়াও আপনারা যদি কোনো গল্প শুনতে চান তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ আপনারা শুনছিলেন এক্সট্রা মজা স্টুডিওর রেগুলার সেগমেন্ট গল্পকারের আজকের আয়োজন নারী ও নাগিনী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।